শুরুতেই আমরা পূর্ব প্রাচ্যের উলগাই নামের একটি সিটি দেখতে পাই। সেখানে আমাদেরকে ফিমেল লিড সংগ্রানকে দেখানো হয়। সংগ্রান একজন রিপোর্টার ছিল এবং এই কান্ট্রিতে এসেছিল রিপোর্টিং এর কাজের জন্য। তবে আজ সংগ্রান এখান থেকে ফেরত চলে যাবে। মিসেস রিনা আসে সংগ্রানের সাথে দেখা করতে। মূলত মিসেস রিনা এই হোটেলেই কাজ করত এবং সে একজন চাইনিজ ছিল, যার কারণে সঙ্গের সাথে তার ভালো একটি বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। তবে তখনই সেখানে একটি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। সংগ্রাম তাড়াতাড়ি রুপটপে ছুটে যায় কি হয়েছে দেখার জন্য। দেখতে পায় পুরো শহরে একটি বোমা বিস্ফোরণ হয়েছে, যার কারণে পুরো শহর তো যুদ্ধবিধ্বস্ত অবস্থায় পরিণত হয়েছে। এতদিনে সংগ্রামের তো এই শহরের প্রতি অনেক বেশি মায়া জন্মে গিয়েছিল, তাই শহরের এই অবস্থা দেখে ওর অনেকটা খারাপ লাগে। তবে তখনই অফিস থেকে ওর কাছে কল আসে। সঙ্গে সিনিয়র সঙ্গকে বলে তাড়াতাড়ি ওখানে রিপোর্টিং এর কাজ করতে। এতে সঙ্গ বেশি কথা বাড়ায় না এবং নিজের কাজ করতে থাকে, যেহেতু এটা ওর প্রফেশন ছিল। কাজ করা শেষ হয়ে গেলে সং স্কুটিতে করে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। তখন আমরা একটা আর্মি অফিসারকে দেখতে পাই, যে সঙ্গকে থামতে বলে। তবে সং এটা শুনতে পায় না। সামনে রাস্তা ব্লক থাকার কারণে সং গাড়ি থেকে নামে এবং একটি মাইন বোমার উপরে পা দিয়ে দেয়। তখন সেখানে ওই আর্মি অফিসারটি চলে আসে এবং সংকে নিজের জায়গা থেকে নড়তে নিষেধ করে। সং অনেক বেশি ভয় পাচ্ছিল। আর্মি অফিসার সংকে ভয় পেতে নিষেধ করে এবং বলে যে করে হোক সে সংকে বাঁচাবে। এবং এই ছেলেটির কথা থেকে আমরা বুঝতে পারি যে এই ছেলেটিও একজন চাইনিজ এবং সে এখানে একজন ভলেন্টিয়ার আর্মি অফিসার হিসেবে কাজ করে। যাই হোক, সং অনেকটা ভয় পাচ্ছিল এবং ছেলেটিকে বলে তুমি এখান থেকে চলে যাও, আমি চাই না আমার জন্য কেউ বিপদে পড়ুক। এতে আর্মি অফিসার বলে তুমি চিন্তা করো না, আমি ঠিকই তোমাকে বাঁচিয়ে নেব। আর্মি অফিসারটি তখন বোমের তার কেটে দেয় এবং সেখান থেকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি পালাতে শুরু করে। তখনই বোমা বিস্ফোরণ হয়, তবে ওরা দুজনই বেঁচে গিয়েছিল। সং তো এক দৃষ্টিতে ওই আর্মি অফিসারের চোখের দিকে তাকিয়ে থাকে। এরপর সেখানে বাকি আর্মি অফিসাররাও চলে আসে। সং সেখান থেকে একজন আর্মি অফিসারের কাছ থেকে জানতে পারে ওই ছেলেটির নাম হচ্ছে জ্যান এবং এই জ্যানই হচ্ছে আমাদের ড্রামার মেল লিড। সং তো লুকিয়ে লুকিয়ে জ্যানের একটি ফটো ক্লিক করে নেয়। এরপর জ্যান সেখান থেকে গাড়িতে তুলে দেয় সংকে এয়ারপোর্টের দিকে যাওয়ার জন্য। মেলবেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার, জুভেন্টাস এবং লা লিগার এইএফ এর অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড জুহিওয়ান ব্যবহার করে আপনার প্রথম জমাতেই $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে মেলবেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড জুহিয়ন ব্যবহার করে প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত পান। এরপর আমাদেরকে 20 দিন পরে সিন দেখানো হয়, যেখানে দেখতে পাই সং তো নিজের বাড়িতে ফিরে এসেছিল। এখানে আমরা ওর সৎ মা এবং সৎ বোনের সাথে পরিচিত হই। যদিও সং এর সৎ মা সংকে অনেক বেশি ভালোবাসতো, তবে সং কখনোই তাকে নিজের মায়ের জায়গা দিতে পারেনি। এরপর সেখানে সঙ্গের বাবা আসে। সে সঙ্গের সাথে কিছুক্ষণ কথা বলে এবং তারপর যায় ফ্যামিলির বাকি মেম্বারদের সাথে সময় কাটানোর জন্য। তিনজনকে এত খুশি দেখে সঙ্গের অনেকটা খারাপ লাগে আর আমরা বুঝতে পারি এতদিনে সং নিজের পরিবারের থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। সং এসব কিছু না দেখতে পেরে সেখানে কাজের বাহানা দিয়ে চলে যায়। রাতের বেলা যখন সং অফিসে কাজ করছিল তখনই ওর জ্যানের কথা মনে পড়ে। আমাদেরকে 20 দিন আগে সিন দেখানো হয়, যেখানে সং এয়ারপোর্টে পৌঁছায়। তখনই নিজের ব্যাগের সাথে একটি ব্যান্ড দেখতে পায়। মূলত এটা জ্যানের ছিল, যেটা ভুলবশত সঙ্গের কাছে চলে এসেছে। সং বাসে উঠে যায়। তখনই দেখতে পায় বাইরে জ্যানকে। সং ওকে ডাকার চেষ্টা করে, তবে ততক্ষণে বাস ছেড়ে দিয়েছিল। এখন বর্তমানে এসব কিছুই ভাবছিল সং। সং ঠিক করে ওই ব্যান্ডটি ঠিকই জ্যানের কাছে ফেরত দেবে, তাই খোঁজ লাগাতে শুরু করে জ্যানের বিষয়ে। তবে তেমন কিছুই জানতে পারে না। সং যখন যাচ্ছিল ট্রাফিকে ফেঁসে যায় এবং সেখানে একটি ছেলেকে দেখতে পায় যে কুকুর কোলে নিয়েছিল।
সঙ্গে এক মুহূর্তের জন্য মনে হয় এটা জ্যান, তবে ততক্ষণে ট্রাফিক সিগন্যাল পড়ে গিয়েছিল, যার কারণে একে একে সব গাড়ি যেতে থাকে। এই কারণে সঙ্গের আর ওই ছেলেটির সাথে কথা বলা হয় না। পরের দিন সং মিস্টার লুও নামে একটি লোকের ইন্টারভিউ নেওয়ার জন্য যায়। দূর থেকে মিস্টার লুওকে দেখে সঙ্গের মনে হয় এটা জ্যান, কিন্তু মিস্টার লুওর চোখ যখন ও ভালো করে দেখে তখন বুঝতে পারে এটা আসলে জ্যান না। মিস্টার লুও একজন দক্ষ ইঞ্জিনিয়ার ছিল এবং সেও ওই পূর্ব প্রাচ্যের কান্ট্রিতে ভলেন্টিয়ার হিসেবে কাজ করত। তাই সং এখানে এসেছে তার ইন্টারভিউ নিতে, কেননা সং ওই কান্ট্রির উপরে একটি ডকুমেন্টারি বা শর্ট ফিল্ম বানাবে। সং ইন্টারভিউ নেওয়ার সময় মিস্টার লুওর কাছ থেকে জ্যানের বিষয়ে জানার চেষ্টা করে, তবে তেমন কিছুই জানতে পারে না। তাই মন খারাপ করে বাইরে বেরিয়ে আসে। তখন সেখানে বৃষ্টি হচ্ছিল। ঠিক এমন সময় কেউ একজন সং এর মাথায় ছাতা ধরে। সং যখন পিছন দিকে ফেরে ছেলেটিকে দেখেই চিনে ফেলে এটা আসলে জ্যান। জ্যান বলে, আমি মিস্টার লুওর বন্ধু, সে এখানে আমাকে ছাতা নিয়ে পাঠিয়েছে তোমাকে এগিয়ে দেওয়ার জন্য। সং জ্যানকে খুঁজে পেয়ে অনেক বেশি খুশি ছিল। জ্যান ওকে গাড়িতে করে লিফটও দেয়। সং জ্যানকে জিজ্ঞাসা করে তার কি মনে আছে ওই বোমার হাত থেকে জ্যান সংকে বাঁচিয়েছিল। জ্যান বলে, এটা আমি কি করে ভুলে যেতে পারি, আমার অবশ্যই মনে আছে। যেটা শুনে সং এর ভালো লাগে। জ্যান জিজ্ঞাসা করে মিস্টার লুর ইন্টারভিউ কেন নিতে গিয়েছিলে। সং বলে, কেননা আমি ওই কান্ট্রির উপরে একটি ডকুমেন্টারি বানাতে চাই। যদি এর জন্য কখনো তোমার ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে কি তুমি আমাকে ইন্টারভিউ দেবে। জ্যান এতে হ্যাঁ বলে দেয়, যেটাতে সং তো আরো বেশি খুশি হয়ে যায়। এরপর জ্যান বাড়িতে ফিরে আসে এবং সং এর বানানো ডকুমেন্টারি মন দিয়ে দেখছিল, যেটা জ্যানের কাছে অনেক বেশি ভালো লাগে। তখন সেখানে মিস্টার লুও আসে এবং জিজ্ঞাসা করে এত খুশির কারণ কি। জ্যান কোনো উত্তর না দিয়ে সং এর কথা মনে করতে থাকে এবং হাসতে থাকে। সং এর বানানো ডকুমেন্টারি অনেক বেশি পপুলার হয়েছিল, যার কারণে সং এর বস তো সং এর অনেক প্রশংসা করে। তবে এটা সং এর সিনিয়র শেন বেইর একদমই পছন্দ হয় না। সে সংকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করত এবং বলে, তুমি যাই করো না কেন রিপোর্টার অব দ্য ইয়ার তো আমি হব। এতে সং এর একটু খারাপ লাগে ঠিকই, কিন্তু ও কিছু বলে না। সং এর পর জ্যানের ছাতা নিয়ে জ্যানের সাথে দেখা করতে যায় এবং ওটা ওকে ফেরত দেয়। জ্যান বলে, আমার একটি লাল ব্রেসলেট হারিয়ে গিয়েছে, ওটা কি তোমার কাছে আছে। সং বলে, হ্যাঁ ওটা আমার কাছে আছে, কিন্তু আমি নিয়ে আসতে ভুলে গিয়েছি। সং বলে, ব্রেসলেটটি যদি ফেরত দিতে হয় তাহলে আমাদের মধ্যে তো কন্ট্যাক্ট থাকা জরুরি আছে, তাই তুমি আমাকে উইচ্যাটে অ্যাড করে নাও। এভাবেই ব্রেসলেট দেওয়ার বাহানায় সং তো জ্যানকে উইচ্যাটে অ্যাড করে নেয়। সং যখন বাড়িতে ফেরে তখন দেখতে পাই সেখানে ওর সৎ মা দেখা করতে এসেছে। সং এর এই কাজ তার মা একদমই পছন্দ করে না, কেননা এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল। তবে সং মায়ের কথা একেবারেই পাত্তা দেয় না। এরপর আমাদেরকে কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে রিপোর্টার অব দ্য ইয়ারকে ঘোষণা করা হয়। সবাই মনে করছিল যে সংই হবে রিপোর্টার অব দ্য ইয়ার, তবে সবাইকে অবাক করে দিয়ে শেনবেইকে রিপোর্টার অব দ্য ইয়ার ঘোষণা করা হয়, যেটাতে সং অনেকটা ভেঙে পড়ে। এই খুশিতে শেনবেই তো অফিসে একটি পার্টি রাখে এবং সবাইকে এটাও জানায় আজকে নাকি পার্টিতে ওর বয়ফ্রেন্ডও আসতে চলেছে। তখনই সেখানে জ্যান চলে আসে। জ্যানকে এখানে দেখে সং তো ভেবে নেয় শেনবেইর বয়ফ্রেন্ড আসলে জ্যান। এটা বুঝতে পেরে ও কষ্ট পেয়ে বাইরে বেরিয়ে আসে, যেটা দেখে জ্যানও সং এর পিছনে আসে এবং দেখতে পায় সং তো কান্না করছে। তবে সং ওর সাথে বেশি কথা না বলে ওকে ওর ব্রেসলেটটি ফেরত দেয় এবং সেখান থেকে চলে যায়। জ্যান তো বুঝতে পারছিল না আসলে হয়েছেটা কি। তখন সেখানে শেনবেই আসে। জ্যানকে এতটা আপসেট দেখে শেনবেই ওর কাছে ক্ষমা চায়, কিন্তু জ্যান ওকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। আমরা বুঝতে পারি জ্যান আসলে ওর বয়ফ্রেন্ড না, মূলত শেনবেই জ্যানকে পছন্দ করত, তবে জ্যান শেনবেইকে অতটাও পাত্তা দিত না। কিছুদিন পর আমরা সঙ্গে আবারও উলগাই সিটিতে আসতে দেখি। এখানে ও আবারও একটি ডকুমেন্টারি বানানোর জন্য এসেছিল, তবে সাথে করে নিজের অ্যাসিস্ট্যান্ট বাইকেও নিয়ে এসেছিল। ক্যাপ্টেন জিয়াং সেখানে সংকে স্বাগত জানায়, তবে তখনই সেখানে বেন নামের একজন আর্মি চলে আসে এবং সংকে নিয়ে মজা করতে থাকে, কেননা সং একজন মেয়ে ছিল। বলতে থাকে যুদ্ধের সময় সং না ভয়ে কান্না করে দেয়, যেটাতে সং তখন তাকে উচিত জবাব দিয়ে দেয় এবং বায়ো তো বেনকে অনেক কথা শোনায়। এখানে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় এবং ওদের দুজনের মধ্যে ভালো একটি শত্রুতা তৈরি হয়ে গিয়েছিল। ক্যাপ্টেন জিয়াং সংকে ডেকে পাঠায় এবং বলে কাল ওদের একটি গুরুত্বপূর্ণ মিশন রয়েছে, চাইলে সং সেখানে গিয়ে নিজের ডকুমেন্টারি কাজ করতে পারে। সং এতে রাজি হয়ে যায় এবং ওর কাছে পারমিশন চায়, কেননা সং সেখানে থাকা পানি দিয়ে নিজের চুল ধুতে চাচ্ছিল, যেটা জিয়াং পারমিশন দিয়ে দেয়
এবং সং বাইরে গিয়ে নিজের চুল পরিষ্কার করতে থাকে, যেটা দেখে সবাই সংকে নিয়ে মজা উড়াচ্ছিল। তখনই পিছন থেকে কেউ একজন সংকে ডাক দেয়। সং যখন পিছন দিকে ফেরে তখন সেখানে জ্যানকে দেখতে পায়। জ্যানকে এখানে দেখে সং অনেকটা অবাক হয়েছিল। জ্যান সেখান থেকে সংকে নিজের রুমে নিয়ে আসে এবং ওকে একটি টাওয়াল দেয় চুল মোছার জন্য। সং জ্যানকে এখানে দেখে অনেকটা অবাক হয়েছিল, কিন্তু জ্যান জানায়, আমি জানি তুমি অবাক হয়েছ, তবে তোমাকে এখানে দেখে আমি একটু অবাক হইনি, কেননা আমি আগেই জানতে পেরেছি এখানে নাকি একজন সাহসী ফিমেল রিপোর্টার আসতে চলেছে এবং সেটা অবশ্যই তুমি। এটা শুনে সং আরও বেশি নার্ভাস হয়ে যায় এবং বলে, আমি মোটেই সেরকম না। জ্যান এতে একটি স্মাইল দেয় এবং জিজ্ঞাসা করে, তুমি সেই দিন রেস্টুরেন্ট থেকে ওভাবে কেন চলে গেলে? তবে সং এটা শুনে আবারও মন খারাপ করে এবং বলে, আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। এটা বলেই সং সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল সকাল সং চলে আসে ওদের সাথে মিশনে যাওয়ার জন্য। গাড়িতে ওঠার সময় জ্যান তো সঙের দিকে হাত বাড়িয়ে দেয় এবং ওকে গাড়িতে উঠতে হেল্প করে। তবে গাড়িতে অনেক বেশি ময়লা ছিল এবং সেখানে ওদের বসতে হতো, যেটা দেখে সেখানে একটি রুমাল পাতিয়ে দেয় এবং সেখানে বসতে বলে সংকে। সং যখন সেখানে বসে লুকিয়ে লুকিয়ে জ্যানকে দেখতে থাকে। যখন জ্যান ওর দিকে ফেরে তখনই সং তো নিজের চোখ ঘুরিয়ে নেয়। এরপর জ্যান সেখানে ঘুমিয়ে যায়। সং তা এক দৃষ্টিতেই জ্যানের দিকে তাকিয়ে থাকে। এরপর ওরা সবাই নিজেদের গন্তব্যে পৌঁছে যায়, যেখানে জ্যান সঙ্গে আবারও গাড়ি থেকে নামতে হেল্প করে এবং সঙ্গে নিজেদের মিশনের বিষয়ে জানায় যে এই ভিলেজে নাকি টেররিস্টরা অনেক জায়গায় মাইন বোমা পুঁতে রেখেছে, যার কারণে কৃষকেরা তো ক্ষেত খামারে নিজেদের কাজও করতে পারছে না, এমনকি দুইজন দম্পতি মারাও গিয়েছে। তাই এখানে ওরা বোম ডিফিউজ করার জন্য এসেছে। জ্যান সেখানে সংকে একটি সেফটি জ্যাকেট পরিয়ে দেয়, কেননা ও কোনো রিস্ক নিতে চাচ্ছিল না। সঙের এটা অনেক ভালো লাগে। এরপর ওরা সবাই একে একে বোম খুঁজতে থাকে এবং সেগুলো ডিফিউজ করতে থাকে। সং সেগুলোর ডকুমেন্টারি বানাচ্ছিল। এরপর জ্যান যখন একটি বোম ডিফিউজ করে এবং সেটা সঙের কাছে নিয়ে আসে, সং জিজ্ঞাসা করে এটা কি সত্যি ডিফিউজ হয়েছে নাকি এটা এখনো ফাটবে। এটা শুনে জ্যান তো হাসতে থাকে। সং বলে, তুমি আমাকে নিয়ে মজা উড়াচ্ছ। এতে জ্যানকে কান বন্ধ করতে বলে এবং সেই বোমটা দূরে ছুঁড়ে মারে, সাথে সাথে বোমটা ফেটে যায়। তখনই সেখানে ডক্টর পেই আসে। ডক্টর পেয়ের একজন পেশেন্টের একটা ওষুধ অনেক বেশি দরকারি ছিল এবং সেটা শুধুমাত্র এই গ্রামে পাওয়া যায়। তবে এখানে ক্যাপ্টেন জিয়াং কিছুতেই ডক্টর পেকে ভিতরে ঢুকতে দেবে না, কারণ এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল। ডক্টর পেও কিছুতেই মানতে চাচ্ছিল না, যেটাতে জ্যান সেখানে আসে এবং ওর কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে নিজেই গ্রামের ভিতরে চলে যায় ওষুধ আনার জন্য। সঙ্গে জ্যানের জন্য অনেকটা চিন্তা হচ্ছিল, কিন্তু ডক্টর পেই তখন সঙ্গের সঙ্গে বন্ধুত্ব করায় ব্যস্ত ছিল এবং ওর সাথে নানান কথা বলতে থাকে। তবে এতে বেশি একটা পাত্তা দেয় না সং এবং জ্যানের আসার জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর সেখানে জ্যান চলে আসে ওষুধ নিয়ে, যেটা দেখে সং তো স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর ওরা সবাই একসাথে ফিরে আসে, যেখানে সং দেখতে পায় একটি ছেলে তো একটি মেয়েকে অনেক বেশি বুলি করছে। তখনই সেখানে সং চলে যায় এবং মেয়েটির রিং ছেলেটির কাছ থেকে কেড়ে নিয়ে মেয়েটিকে ফেরত দেয়। মেয়েটির নাম হচ্ছে সিয়া এবং ওই ছেলেটির নাম হচ্ছে জোরো। তো সিয়া বলে, জোরো আমার বন্ধু হয়, এমনি আমরা দুজন খেলা করছিলাম। আসলে জোরো সিয়াকে অনেক বেশি পছন্দ করত এবং যে রিংটি নিয়ে ওরা কাড়াকাড়ি করছিল সেই রিংটি সিয়াকে ওর মা দিয়েছিল এবং বলেছিল বিয়ের দিন এটা নিজের হাজবেন্ডকে দেওয়ার জন্য। এই কারণেই মূলত জোরো ওই রিংটি নিতে চাচ্ছিল। জোরো সেখান থেকে সঙ্গের উপরে রাগ দেখিয়ে চলে যায়। জানের কথা থেকে সং জানতে পারে ও সিয়াকে আগে থেকেই চেনে, কারণ ওই দিন যখন শহরে বোমা বিস্ফোরণ হয়েছিল তখন ওই বোমা বিস্ফোরণের কারণেই সিয়ার কুকুরটি মারা গিয়েছিল, যার কারণে সিয়া অনেকটা আপসেট হয়ে গিয়েছিল। যেটা দেখে জ্যান ওকে নিজের কুকুরটি গিফট হিসেবে দিয়ে দেয়। তখন থেকেই সিয়ার সাথে জ্যানের ভালো একটি সম্পর্ক তৈরি হয়েছিল। এরপর সং ক্যাপ্টেন জিয়াং এর কাছে যায় এবং তার কাছ থেকে পারমিশন চায়, কেননা সং জ্যানের ইন্টারভিউ নিতে চায়। জিয়াং এতে পারমিশন দিয়ে দেয়। সং জ্যানের ইন্টারভিউ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সং এখানে অনেকটা নার্ভাস ফিল করছিল। জ্যান তার মধ্যে আবার জিজ্ঞাসা করে, আমি ক্যামেরার দিকে তাকাবো নাকি তোমার দিকে তাকাবো। এটাতে সং আরো বেশি নার্ভাস হয়ে যায় এবং বলে, যেটা তোমার ইচ্ছা। জ্যান এতে সং এর দিকেই তাকায়। সং কোনো মতে ইন্টারভিউ শেষ করে। জ্যান বলে, আমি তোমাকে যেমনটা ভেবেছিলাম তুমি আসলে তেমনটা না। সং জিজ্ঞাসা করে, কেমনটা ভেবেছিলে? জ্যানের তখন সং এর কান্না মাখা মুখগুলো মনে পড়ে যায় এবং মনে মনে এটাই বলে, আমি ভেবেছিলাম তুমি অনেক ভীতু, কিন্তু আমি ভুল ছিলাম।
তুমি অনেক বেশি সাহসী। এরপর সং মার্কেটে যায় কিছু অ্যাপেল কেনার জন্য। দূর থেকে বেন যখন ওকে দেখতে পায় তখন সেখানে আসে এবং বলে, তোমার এভাবে একা একা চলাফেরা করা উচিত না, এখানে পদে পদে বিপদ রয়েছে, চলো আমি তোমাকে পৌঁছে দিই। তবে সং ওকে মানা করে এবং সেখান থেকে চলে যায়। তবে আমরা দেখতে পাই বেন তো লুকিয়ে একটি অ্যাপেল চুরি করে নিয়েছিল সঙের কাছ থেকে। তখনই পিছনে বাই আসে। বাই ওকে চোর বলে অপমান করে, তবে এতে বেনের কিছুই যায় আসে না। তখনই সেখানে সং আসে এবং অ্যাপেলটি ওর কাছ থেকে কেড়ে নেয়। এরপর সং সেখান থেকে বাইকে নিয়ে চলে আসে। বাই যখন হোটেলে পৌঁছায় দেখা যায় একটু ওয়েটারের সাথে কথা বলছে। দূর থেকে বেন ওদেরকে দেখতে পায়। বাই তো ওই ওয়েটারকে জড়িয়ে ধরে। বেন এটা দেখে আরো বেশি শকড হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর সংকে দেখানো হয় যে জ্যানের নাও ইন্টারভিউটি সুন্দর করে কাট করে এডিট করছিল এবং জ্যানের কথা মনে করে অনেক ব্লাশ করতে থাকে। এডিট করা হয়ে গেলে সং সেটা অফিসে পাঠিয়ে দেয় পাবলিশ করার জন্য, যেটা সেনবেই দেখতে পায়। সেনবেইর এটা দেখে একদমই ভালো লাগে না যে সং জ্যানের এত কাছাকাছি আসছে। তাই ও ঠিক করে ও নিজে উলগাই সিটিতে যাবে। রিনা আসে সঙের সাথে দেখা করতে এবং এখান থেকে আমরা বুঝতে পারি বাইয়ের মা আসলে রিনা এবং ওই ওয়েটারকে জড়িয়ে ধরেছিল বাই সেটা আসলে রিনাই ছিল। রিনা সঙকে সবকিছু জানায় এবং এটাও জানায় যে ও চায় না কেউ জানুক বাই ওর ছেলে, কেননা কিছু সমস্যা রয়েছে ওর। পরের দিন সং এবং বাই দুজন একসাথে ঘুরতে বের হয়। তখন একজন বৃদ্ধ মহিলার সাথে ওদের দেখা হয়। বৃদ্ধ মহিলাটি ওই দেশের ভাষায় কথা বলছিল। সং কিছু বুঝতে পারে না। বাই বলে সে বলতে চাচ্ছে সে তোমার কাছে কিছু একটা বিক্রি করতে চায়। মহিলাটি সংকে কিছু হোয়াইট অলিভ গাছের বীজ দেয় এবং বলে এই গাছটি যদি তুমি রোপণ করো গাছটি তোমার যে কোনো উইশ পূরণ করবে। হোয়াইট অলিভের কথা শুনতে সঙের মনে পড়ে যায় জ্যান একবার ওকে বলেছিল হোয়াইট অলিভ ট্রি নাকি শান্তির প্রতীক। তবে এই কান্ট্রি এখন পুরো যুদ্ধবিধ্বস্ত অবস্থায় পরিণত হয়েছে। এখানে কি আদৌ হোয়াইট অলিভ ট্রি বাড়তে পারবে? এটা প্রায় অসম্ভব। এটা মনে পড়তেই সং ঠিক করে এই হোয়াইট অলিভের বীজও কিনবে। তবে দামটা অনেক বেশি ছিল। বেন এসে বলে তোমার এসব ফালতু জিনিসে টাকা খরচ করা একদমই উচিত হবে না, আমি তো কখনো এরকম হোয়াইট অলিভের কথা শুনিনি। জ্যান এসে বলে তুমি শোনোনি, এটার মানে তো এটা না যে এটা এক্সিস্ট করে না। জ্যান সেখানে এসে সংকে ওটা কেনার জন্য বলে, যেটাতে সং এবার টাকা বেশি হলেও সেটা কিনে নেয়। বেন তখন আবারও বাইকে নিয়ে পড়ে এবং সংকে বলে তুমি এই বাইকে একদমই বিশ্বাস করো না, আমি বাইকে একজন ওয়েটারের সাথে দেখেছি, নিশ্চয়ই তোমার সাথে চিট করছে। যেটাতে বাই রেগে যায় এবং বলে তুমি আমার মায়ের সম্পর্কে কী সব কথা বলছো। বেন বলে আচ্ছা এখন বানিয়ে বানিয়ে মিথ্যাও বলা হচ্ছে। তখন সং বেনকে থামতে বলে এবং বলে বাই যা বলছে সত্যি বলছে। ঠিক তখনই একটি ছেলে অনেক জোরে সংকে ধাক্কা দেয় এবং তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। জ্যানে ছেলেটির উপর সন্দেহ হয়। ছেলেটি একটি গাড়িতে গিয়ে বসে। জ্যান সঙ্গে ক্যামেরাটা নিয়ে জুম করে দেখতে পায় ওই গাড়ির ভিতরে ছেলেটি অনেকগুলো বোম রাখছে। অর্থাৎ এ হচ্ছে একজন টেররিস্টের লোক যে কিনা এখানে বোম ব্লাস্ট করার প্ল্যান করছে। জ্যান সেখান থেকে তাড়াতাড়ি সঙ্গে চলে যেতে বলে এবং জিয়াংকে নিয়ে তাড়াতাড়ি ওই লোকটিকে ধরার জন্য যায়। জিয়াং গিয়ে লোকটিকে টেনে হেঁচড়ে গাড়ি থেকে বের করে এবং সেখানে জ্যান ঢুকে পড়ে বোম ডিফিউজ করার জন্য। এইদিকে বাই খেয়াল করে এতদিন ধরে যে বিল্ডিংটি বন্ধ অবস্থায় পড়েছিল তার জানলাটা আজ হঠাৎ করে খোলা রয়েছে। বেন বুঝতে পারে যে ওখানে কিছু একটা গড়বড় রয়েছে, তাই তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। দেখা যায় ওই বিল্ডিংয়ে একজন রাইফেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে লোকটি সবার দিকে গুলি করতে থাকে। এতে মুহূর্তের মধ্যে সবার মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়। সং সেখান থেকে পালানোর জন্য সবাইকে সাহায্য করছিল। একটি গুলি বাইয়ের গায়ে লাগতে যাবে, তবে সময় মতো বেন এসে ওকে বাঁচিয়ে নেয়, কিন্তু এটা করতে গিয়ে বেন নিজেই অনেকটা আহত হয়ে গিয়েছিল। লোকটি ঠিক করে ও নিজেই গুলি মেরে বমটি ব্লাস্ট করবে, তাই বমের দিকে বন্দুক তাক করে। এটা বুঝতে পেরে জ্যান তখন বমগুলো আগলে ধরে। এটাতে লোকটি এবার জ্যানকে গুলি মারার জন্য প্রস্তুতি নেয়। তবে সঠিক সময় সেখানে বেন চলে আসে এবং লোকটিকে আটক করে নেয়। এদিকে দেখানো হয় জ্যানের উপরে আরও একটি লোক আক্রমণ করে। যদিও জ্যান লোকটিকে মেরে ফেলেছিল, তবে লোকটির চাপে বমের টাইমারটা অন হয়ে গিয়েছিল। জ্যান বুঝতে পারছিল না এবার ওর কী করা উচিত, তাই ও ঠিক করে যে গাড়িটি নিয়ে অনেক দূরে চলে যাবে এবং সেখানে বম ব্লাস্ট হলে এখানকার লোকের কোনো ক্ষতি হবে না। জিয়াং ওকে বারবার এটা করতে নিষেধ করে, তবে জিয়াংয়ের কোনো কথা না শুনে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় জ্যান। যেটা দেখে সং অনেক বেশি ভয় পেয়ে যায়। কিছু দূর যেতে না যেতে গাড়িটি ব্লাস্ট হয়। এটা দেখে সং পুরোই হতবাক হয়ে যায় এবং মনে করে হয়তো জ্যানের কিছু হয়ে গিয়েছে।
পরের সিনে আমরা দেখতে পাই সং তাড়াহুড়ো করে হসপিটালে যায় এবং চারদিকে জ্যানকে খুঁজে থাকে। তখন সেখানে জ্যানের জ্যাকেটটি দেখতে পায় এবং সেখানে জিয়াংও ছিল, তবে জ্যান ছিল না। এটাতে মনে করতে থাকে হয়তো জ্যানের কিছু একটা হয়ে গিয়েছে। সেখানে সং কান্না করছিল, তবে তখনই পিছনে জ্যান চলে আসে। সং যখন পিছন দিকে ফেরে জ্যানকে দেখতে পেয়ে অনেকটা স্বস্তি পায়। জ্যান জিজ্ঞাসা করে, তুমি কান্না কেন করছো? জিয়াং বলে, হয়তো সবকিছুর জন্য সং অনেকটা ভয় পেয়ে গিয়েছে, তাই কান্না করছে। তবে জ্যান তখন খেয়াল করে নিজের জ্যাকেটের দিকে এবং বুঝতে পারে সং ওর জন্যই কান্না করছে। জ্যান এটা বুঝতে পেরে সংকে বাইরে নিয়ে আসে এবং বলতে থাকে বম ব্লাস্ট হওয়ার আগেই ও গাড়ি থেকে নেমে গিয়েছিল আর এখনও একদম সুস্থ রয়েছে, তাই সং যেন এতটাও চিন্তা না করে। সং এক নজরে জ্যানের দিকে তাকিয়ে থাকে। এরপর ওরা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছিল। দেখা যায় শহরের অনেক জায়গায় বোম ব্লাস্ট হওয়ার কারণে অনেকে অনেকটা আহত হয়েছে, যেটা দেখে দুজন মিলে সবাইকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে থাকে। তখন সেখানে সিয়াকে দেখানো হয়। ওরা দুজন সিয়ার কাছে যায়। সিয়া বলে জোরোকে কোথাও পাওয়া যাচ্ছে না। এবার সং এবং জ্যান জোরোকে খুঁজতে থাকে। জ্যান দেখতে পায় জোরো তো একটি পিলারের নিচে আটকা পড়েছে এবং সেখানে অজ্ঞান হয়ে রয়েছে। সং এবং জ্যান মিলে কোনো মতে পিলারটিকে সেখান থেকে তোলে এবং দেখতে পায় জোরো এখনো বেঁচে আছে। জ্যান জোরোকে কোলে করে নিয়ে যেতে থাকে এবং ওর পাশে সিয়া ছিল। এই অবস্থায় পিছন থেকে সং ওদের একটি ফটো ক্লিক করে নেয়। ওরা জোরোকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে চায়। সিয়াও যেতে চাচ্ছিল, তবে ডক্টর বলে তুমি ওর ফ্যামিলির লোক না, তাই তোমাকে নিয়ে যাওয়া যাবে না। যেটাতে সিয়া তখন ওই আংটি বের করে এবং জোরোকে পরিয়ে দেয়। সিয়া বলে এখন থেকে আমি ওর ওয়াইফ, তাহলে আমি কেন যেতে পারবো না? এটা দেখে জ্যান তখন ডক্টরকে বলে ওরা দুজন ছোট থেকে একসাথেই বড় হয়েছে, তাই ওকে নিয়ে যেতে। ডক্টর এতে রাজি হয়ে যায়। এরপর সেখান থেকে সিয়া এবং জোরোকে নিয়ে চলে যাওয়া হয়। জ্যান সং এর হাতে ব্যান্ডেজ করে দেয়, কারণ ওর হাতে অনেকটা ব্যথা পেয়েছিল। তখনই সং খেয়াল করে জ্যান তো নিজের হাতে আরও বেশি ব্যথা পেয়েছে, তাই নিজে থেকেই সং এবার জ্যানের হাতে ব্যান্ডেজ করে দেয়। এরপর আমরা জিয়াংকে দেখতে পাই যে হসপিটালে অ্যাডমিট ছিল। তখন জিয়াংয়ের কাজিন ভাই ইউ ওকে কল করে। জিয়াংয়ের একমাত্র ভাই ইউ ইউ অনেকটা রাগ দেখায় জিয়াংয়ের উপরে, কেননা জিয়াং ওর কল ধরেনি। জিয়াং বলে এত রাগ কেন করছো? আসলে আমি তো জরুরি বিভাগে কাজ করি, এই কারণে একটু ব্যস্ত ছিলাম। জিয়াং কিন্তু এটা বলে না যে ও এখন হসপিটালে অ্যাডমিট রয়েছে। এবার ইউ বেশি কথা না বাড়িয়ে ফোন কেটে দেয়। আসলে ইউ এর একটি ফ্রেন্ড ছিল যাকে বুলি করা হচ্ছিল, তাকে বাঁচাতে গিয়ে ইউ অনেকটা ব্যথা পেয়েছিল। তবে ইউ এই বিষয়ে জিয়াংকে জানায়নি, কেননা জিয়াং আরও বেশি চিন্তা করবে। এরপর আমরা সংকে দেখতে পাই যার ঘুম ভাঙে নিজের বসের কলে। বস বলে তুমি আমাদের ওয়েবসাইটে যে ছবিটি আপলোড করেছো সেটা অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে এবং ওই ছবির কারণে সবাই ইস্টার্ন কান্ট্রির দিকে অনেক বেশি অ্যাটেনশন দিচ্ছে। আসলে জ্যান যে জোরোকে কোলে করে নিয়েছিল সেই ছবিটা সং ক্লিক করেছিল, ওটাই বাড়িতে এসে নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছিল এবং সেটা অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে। সঙের বস সঙকে বলে তাড়াতাড়ি ওদের সাথে কানেক্ট হতে এবং এই ছবির পিছনে যে গল্প রয়েছে সেটা সবাইকে জানাতে। সং আর বেশি সময় নষ্ট না করে ক্যামেরা সেট করে এবং সবাইকে বলতে থাকে ওই ছবির পিছনের গল্প। মুহূর্তের মধ্যে সেটাও ভাইরাল হয়ে যায়। জিয়াং এগুলো বসে দেখছিল। জ্যান আসলে জিয়াং সেটা জ্যানকেও দেখায়। জ্যান তখন জিয়াংকে বলে ও নাকি হাপ্পো সিটিতে নিজের ট্রান্সফার করিয়ে নিয়েছে, ওখানে গিয়ে মানুষদেরকে রেস্কিউ করবেও। জিয়াং এতে অনেকটা টেনশনে পড়ে যায়, কারণ হাপ্পো সিটি হচ্ছে ইস্টার্ন কান্ট্রির সবচেয়ে ডেঞ্জারাস সিটি এবং সেখানে পদে পদে বিপদ। জিয়াং ওকে যেতে নিষেধ করে, তবে জ্যান কিছুতেই মানতে রাজি ছিল না, যেটাতে জিয়াং তখন হেড অফিসে কল করে এবং নিজের ট্রান্সফারও হাপ্পো সিটিতে করিয়ে নেয়। জিয়াং এরকম পাগলামি দেখে জ্যান তো অনেক বেশি অবাক হয়েছিল এবং ওকে বলে তুমি এটা কেন করলে? জিয়াং বলে তুমি ওখানে যাবে, আমি কি করে তোমাকে একা বিপদে ফেলতে পারি? আমি ওখানে যাব তোমাকে রক্ষা করার জন্য। এদিকে সেনবেইকে দেখানো হয় যে ওই ছবিটিই দেখছিল। সেনবেই ঠিক করে এখন সময় চলে এসেছে, ওকে ওয়েস্টার্ন কান্ট্রিতে যেতে হবে। তাই তখন বসের কাছে গিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে দেয়। প্রথমে বস রাজি না হতে চাইলেও সেনবেই জোরাজোরিতে রাজি হয়ে যায়। এরপর আমরা সংকে দেখতে পাই যে জ্যানের সাথে কথা বলতে আসে। সং বলে আমি শুনলাম তুমি নাকি হাপ্পো সিটিতে যাচ্ছ, তো আমিও তোমার সাথে ওখানে যেতে চাই। ওখানে গিয়ে আমি আরও ভালো নিউজ কভার করতে পারবো। জ্যান এতে রাজি হয়ে যায় এবং বলে তুমি কি ব্রেকফাস্ট করেছো? উত্তরে সং বলে না, কিন্তু আমার এখনো খিদে পাইনি।
তবে জ্যান বুঝতে পারে সঙের অনেকটা খিদে পেয়েছে, তাই ওকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়। কিন্তু সেখানে কিছু লোক সঙের দিকে বাজে নজরে তাকিয়েছিল। এটা দেখে জ্যান সঙকে বলে, যদি তোমার অস্বস্তি হয় আমরা অন্য কোনো রেস্টুরেন্টে যেতে পারি। সং বলে, এর কোনো দরকার নেই, আমি এখানেই ম্যানেজ করে নিতে পারবো। এরপর সেখানে খাবার চলে আসে। সং জ্যানকে বলে, তোমার গার্লফ্রেন্ড সেনবেই কল দিয়েছিল, সে নাকি এখানে আসতে চলেছে। জ্যান বলে, আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। জ্যান বলে, সেনবেই হচ্ছে মিস্টার লুয়ের ফ্রেন্ড, এই সূত্রে ও সেনবেইকে চেনে, এছাড়া ওদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। এটা জানতে পেরে সং তো অনেক বেশি খুশি হয়ে যায় যে জ্যান এখনো সিঙ্গেল। জ্যান সংকে জিজ্ঞাসা করে, তো তুমি তোমার মার্শাল আর্টের প্র্যাকটিস ঠিক মতো করছো তো? সং এর মনে পড়ে যে ওই দিন জ্যান ওকে নিজে থেকে মার্শাল আর্ট শেখাচ্ছিল, তবে শিখতে গিয়ে ও জ্যানের অনেকটা কাছে চলে গিয়েছিল। এটা মনে পড়তেই সং অনেক বেশি ব্লাশ করতে থাকে। সং বলে, হ্যাঁ আমি তো প্রতি রাতেই প্র্যাকটিস করছি, যেটা শুনে জ্যান খুশি হয়। এরপর ওরা একটি জায়গায় চলে আসে যেখানে সবাই মিলে একটি মুরগি ধরার চেষ্টা করছিল। মুরগিটি সঙের দিকে আসতে গেলে জ্যান সেটা ধরে নেয় এবং সঙের মাথা থেকে মুরগির পালক সরিয়ে দেয়। ক্যাপ্টেন জিয়াং বলে, সং দেখো এখানে অনেকগুলো আর্মি অফিসার রয়েছে, তোমার যদি কাউকে পছন্দ হয় তাহলে তুমি তাদেরকে ডেট করতে পারো। এটা শুনে সঙের মুখ তো লজ্জায় লাল হয়ে যায়। ক্যাপ্টেন জিয়াং বলে, তুমি এত লজ্জায় লাল কেন হচ্ছ? তার মানে কি কাউকে পছন্দ করো? আমাকে বলো, আমি ওদের সবার ক্যাপ্টেন। আমি যদি বলি তাহলে অবশ্যই সে তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেবে। কিন্তু সং তখন বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় যে জ্যান একটি ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিল। তখন সেখানে সং আসে। সং জিজ্ঞাসা করে, কাল তুমি কি করতে চলেছ? জ্যান বলে, কালই তো আমি এই সিটি থেকে চলে যাব হাপ্পো সিটিতে। এটা শুনে সং এর মন খারাপ হয়ে যায়। সং বলে, আমিও কি কাল তোমার সাথে যেতে পারি? জ্যান বলে, হ্যাঁ অবশ্যই যেতে পারো, তাহলে কালকে গেটে তোমার সাথে দেখা হবে। এটাতে সং অনেকটা খুশি হয়ে যায়। পরের দিন সকাল সকাল সং নিজের সকল জিনিসপত্র নিয়ে হপ্পো যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ও ঠিক করে যে ও শর্টকাট দিয়ে যাবে, তাই আরেকটি রাস্তায় চলে যায়। তবে সেখানে গিয়ে বিপদে পড়ে যায়, কারণ ওখানে অনেকগুলো সন্ত্রাসীরা ছিল। তার মধ্যে আবার সঙের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল। সন্ত্রাসীরা সংকে দেখে ফেলে। সং কোনো মতে একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে এবং ওরা তো সংকে খুঁজছিল। সং অনেকটা ভয় পেয়ে যায়। তখনই সেখানে জ্যান চলে আসে। জ্যান সংকে চুপ করতে বলে এবং বলে চিন্তা না করতে, ও ঠিকই এখান থেকে সংকে বের করে নিয়ে যাবে। জ্যান সংকে নিয়ে একটি রুমে আসে এবং জানলা আটকে দেয়। তখন সেখানে একজন সন্ত্রাসী চলে আসে এবং সেই জানলায় গুলি করতে থাকে, যেটা দেখে জ্যান তখন সংকে আগলে ধরে যাতে কাজগুলো সঙ্গে গায়ে না লাগে। লোকটা মনে করে এখানে হয়তো কেউ নেই, যদি থাকতো তাহলে চিৎকার তো করতো, তাই সেখান থেকে চলে যায়। এই ফাঁকে জ্যান তখন সংকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং একটি গাড়িতে করে রওনা দেয় হপ্পো যাওয়ার উদ্দেশ্যে। জিয়াং জ্যানের কাছে কল দিয়ে সং এর বিষয়ে জিজ্ঞাসা করে যে সং এখন কেমন আছে। জিয়াং এর এত প্রশ্নে জ্যান অনেকটা বিরক্তি বোধ করে এবং বলে, তুমি এত প্রশ্ন কেন করছো? জিয়াং বলে, কেন আমি কি সংকে নিয়ে চিন্তা করতে পারি না? জ্যান বলে, না এর কোনো দরকার নেই, কেননা আমি তো সঙ্গের সাথে আছি। এটা শুনে সঙ্গের অনেকটা ভালো লাগে এবং লজ্জায় মুখ লাল হয়ে যায়। জ্যান জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এত ব্লাশ কেন করছো? সং বলে, আরে না কিছু না, আসলে গরম লাগছে এই কারণে মুখ লাল হয়ে গিয়েছে। তখন সং খেয়াল করে জ্যানের গলায় তো অনেক বেশি আঘাত লেগেছে। মূলত সংকে বাঁচাতে গিয়েই জ্যান আঘাত পেয়েছিল, যার কারণে সং তাড়াতাড়ি সেখানে ব্যান্ডেজ করে দেয়। এরপর ওরা হাপ্পো সিটিতে পৌঁছে যায়। দেখা যায় এই সিটির মানুষের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। না আছে তাদের কাছে খাবার পানি, না আছে থাকার জায়গা। এগুলো দেখে সঙের অনেকটা খারাপ লাগে। সং সেখানে থাকা একটি বাচ্চা এবং তার মাকে কিছু খাবার খেতে দেয়। এটা দেখে সেখানে বাকি লোকগুলো এগিয়ে আসে খাবারের আশায়। সং বুঝতে পারছিল না যে এখন কি করবে, কারণ ওর কাছে পর্যাপ্ত খাবার ছিল না। তাও যেগুলো ছিল সেগুলো দিতে থাকে। মুহূর্তের মধ্যে খাবার শেষ হয়ে যায়, তবে এখনো অনেকগুলো বাচ্চা বাকি ছিল। সং গাড়ির ভিতরে অনেক খোঁজার পরও কোনো খাবার পায় না। পিছনে ফিরে দেখতে পাই ওই বাচ্চাগুলো সেখান থেকে চলে গিয়েছে। এতে সং এর অনেক বেশি খারাপ লাগে। তবে তখনই জ্যান খেয়াল করে যাদেরকে ওরা খাবার দিয়েছিল তারা ওই বাচ্চাদেরকে খাবার শেয়ার করছে। এটা দেখে জ্যানের অনেকটা ভালো লাগে। এরপর ওরা গাড়িতে উঠে যায় এবং আবারও যেতে শুরু করে। সং এর মন অনেক বেশি খারাপ ছিল। জ্যান তখন বলে, সামনে দেখো ওটা কি। দুজনে বাইরে বেরিয়ে আসে। দেখানো হয় সেখানে একটা হোয়াইট অলিভ ট্রি রয়েছে।
এটা দেখে জ্যান এবং সং দুজনেই অনেকটা অবাক হয়েছিল। সং এর ওই বুড়ি মহিলার কথা মনে পড়ে যে হোয়াইট অলিভ ট্রির কাছে যে উইশ চাওয়া হয় সেটা নাকি পূরণ হয়, তাই তখনই সেখানে একটু উইশ করে। এরপর ওরা দুজন গাড়ির উপর বসে এবং একসাথে গল্প করতে থাকে, যেখানে সং জানায় রিপোর্টার হওয়ার কোনো উদ্দেশ্যই ওর ছিল না, তবে এখন ওর অনেক বেশি ভালো লাগছে কেননা ও মানুষদেরকে সাহায্য করতে পারছে, এবং জিজ্ঞাসা করে তুমি কেন আর্মি অফিসার হয়েছ। জেন বলে আর্মি অফিসার হওয়ার পেছনে আমার তেমন কোনো কারণ নেই, তবে ছোটবেলায় একবার আমি একটি গর্তে পড়ে গিয়েছিলাম, বাঁচার আশাই ছিল না আমার, কিন্তু আর্মি অফিসাররাই আমাকে বাঁচিয়েছিল। তখন থেকেই আমি ঠিক করেছি যে আমি একজন আর্মি হব। যাই হোক, অনেকক্ষণ এভাবে গল্প করার পর ওরা আবারও গাড়িতে ওঠে এবং যেতে শুরু করে। জেন জিয়াংয়ের কাছে কল দিয়ে ওই গরিব লোকদের বিষয়ে জানায় এবং এখানে কিছু খাবার পাঠাতে বলে তাদের জন্য। জিয়াং এতে রাজি হয়ে যায়। এটাতে সংও অনেক বেশি খুশি হয়। কিছুক্ষণ পর সং সেখানে ঘুমিয়ে পড়ে এবং জ্যানের হাত ধরে ঘুমের মধ্যে হোয়াইট অলিভ ট্রির কথা বলতে থাকে, যেটাতে জ্যান তখন ব্লাশ করতে থাকে এবং নিজের জ্যাকেট খুলে সং এর গায়ে সেটা দিয়ে দেয়। এইদিকে আমাদেরকে হপ্পর মিলিটারি ক্যাম্প দেখানো হয়, যেখানে আমরা বেনকেও দেখতে পাই। বেনও এখানে ট্রান্সফার করে নিয়েছে। তো বেন দেখতে পায় যে ডক্টর পেই এখানে এসেছে। আসলে মিলিটারি ক্যাম্পে ডাক্তারেরও প্রয়োজন ছিল। ডক্টর পেই সেখানে থাকা মিলিটারিদের কাছে হেল্প চাচ্ছিল। ও যে ওষুধপত্রগুলো নিয়ে এসেছে গাড়িতে করে সেগুলো টেন্টে নিয়ে যাওয়ার জন্য, তবে কেউই হেল্প করছিল না। তখন সেখানে বেন আসে এবং ডক্টর পেয়ের সাথে ফ্লার্ট করতে থাকে। বেন একটি ফুলের তোড়া দিয়ে ডক্টর পেইকে প্রপোজ করে এবং ওর সাথে ডেটে যাওয়ার জন্য বলে। ডক্টর পেই বলে আমি যেতেই পারি, কিন্তু তার বদলে তোমাকে আমার এই জিনিসপত্রগুলো আমার টেন্টে দিয়ে আসতে হবে। বেন এতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে সং এবং জ্যান পৌঁছে যায় এবং ডক্টর পেইর সাথে ওদের দেখা হয়। সং সেখান থেকে চেঞ্জ করার জন্য চলে যায়। তখন সেখানে বেন আসে। বেন পেইকে বলে তোমার মনে আছে তো ডেটে যাওয়ার কথা, আবার ভুলে যেও না যেন। পেই বলে হ্যাঁ অবশ্যই ভুলবো না, আমি আমার প্রমিস রাখতে জানি। রাতের বেলা পেই এবং সং একসাথে বসে ড্রিঙ্ক করছিল। ওয়াইন শেষ হয়ে গেলে পেই আরও একটি বোতল আনতে চলে যায়, তবে টেন্টের ভিতরে ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ হয়ে যায়। সং সেখানে বসে কার্টুন দেখছিল এবং পেয়ের জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে জ্যান আসে। সঙের মনে হয় সেখানে পেয়ে এসেছে, তাই বলতে থাকে আসো আমরা দুজন একসাথে কার্টুন দেখি, কিন্তু তুমি কাউকে বলো না যে আমি কার্টুন দেখি, কারণ তাহলে সবাই মনে করবে যে আমি এখনো বাচ্চা। জ্যান এটা শুনে হাসতে থাকে। সং যখন পিছনে ফেরে আর জ্যানকে দেখতে পায় অনেক বেশি এম্বারেসড হয়ে যায়। জ্যান বলে এত হেজিটেট করার কোনো দরকার নেই, আমার মনে হয় না যে কার্টুন দেখায় কোনো বাচ্চামো, আমার মনে হয় এটা অনেক বেশি কিউট। জ্যান বলে তুমি চিন্তা করো না, তোমার এই সিক্রেট আমি অন্য কাউকে বলবো না। সং বলে তুমি আমার একটি সিক্রেট তো জেনে গিয়েছো, কিন্তু আরেকটি সিক্রেট আমি কিছুতেই জানতে দেব না। এটা বলা মাত্রই সং সেখানেই ঘুমিয়ে পড়ে। তখন জ্যান লক্ষ্য করে সং মাটিতে লাভ লিখে তার ভিতরে জ্যানের নাম লিখেছে। জ্যানের আর বুঝতে বাকি থাকে না সং কোন সিক্রেটের কথা বলছে, অর্থাৎ ও বুঝতে পেরেছিল যে সং ওকে লাইক করে। এরপর জ্যান সেখান থেকে সংকে নিয়ে যায়। পরের দিন সকাল হতে না হতে জ্যান সঙের সাথে দেখা করতে আসে। জ্যান বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। সং বলে কিসের জন্য? জ্যান বলে তোমার টিভি স্টেশন থেকে কাজা হোটেলে তোমার জন্য রুম বুক করেছে, তো তোমাকে তো সেখানেই যেতে হবে। সং বলে তুমি এটা কি করে জানলে? এতে জ্যান বলে কাল রাতেই তো বললে। সং এটাতে অনেকটা ভয় পেয়ে যায় যে আর কি না বলে দিয়েছে রাতে। সং উকি মেরে দেখতে থাকে, কারণ ওখানে লাভ লিখেছিল, তবে সেটা সেখানে ছিল না। জ্যান এটা দেখে মুচকি মুচকি হাসে এবং ভাবতে থাকে কাল রাতে ও ওটা মুছে দিয়েছিল যাতে অন্য কেউ সেটা না দেখতে পারে। জ্যানের পর সঙ্গে নিয়ে কাজা হোটেলে পৌঁছে যায় এবং সেখানে লিফটে ওঠে, তবে এই লিফটটা অনেক বেশি পুরনো ছিল, যার কারণে মাঝে মাঝেই থেমে যাচ্ছিল। সং এতে অনেকটা ভয় পেয়ে যায়। জ্যান বলে ভয় পাওয়ার কিছু নেই, এটা এমনই। জ্যান সংকে নিয়ে এরপর ওর রুমে যায়। এবার জ্যানের এখান থেকে চলে যাওয়ার পালা আসে। সঙের মনটা অনেক খারাপ হয়ে যায় এবং ও জ্যানকে একটি পানির বোতল দেয়। জ্যান বলে এটা তুমি তোমার কাছে রেখে দাও। তারপরও সং ওটা জ্যানকে দেয়। জ্যান সেটা নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বাইয়ের সাথে সঙের দেখা হয়। বাই অন্য অন্য রিপোর্টারদের সাথে সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তখনই সং দেখতে পায় নিচে একটি ফ্যামিলিকে, যারা এই শহর থেকে বেরোনোর চেষ্টা করছে, তবে তাদের কাছে যা টাকা ছিল সেটা দিয়ে দুইজনের মাত্র টিকিট কাটা যাচ্ছিল। এবার বাকিদের থুয়ে তো তারা এখান থেকে যেতে পারবে না। সং এটা দেখে রিপোর্টারদের কাছে বলে তাকে কিছু টাকা ধার দিতে।
এরপর সে যখন চায়নায় ফিরে যাবে তাদের টাকা ফেরত দেবে। মাইক নামের এই সিনিয়র রিপোর্টার সঙ্গে সব করতে নিষেধ করে এবং বলে কতজনকেই বা তুমি সাহায্য করবে, রিয়ালিটি মেনে নিতে হবে তোমাকে। তবে তারপরও সং তার কোনো কথা শোনে না এবং সবার কাছ থেকে টাকা তুলে সেই ফ্যামিলিকে হেল্প করে। এরপর সং যখন নিজের রুমে ঘুমাচ্ছিল তখনই গোলাগুলির আওয়াজে ওর ঘুম ভাঙে। সং দেখতে পায় যে শহরের এক প্রান্তে যুদ্ধ লেগেছে। এবার ওর মনে হতে থাকে তাহলে নিশ্চয়ই সেখানে জ্যান এবং জিয়াংও রয়েছে। দেখা যায় হ্যাঁ সত্যি ওরা ওখানেই রয়েছে। সবাই মিলে একটি বাচ্চাকে রেস্কিউ করে। তবে যখন বাচ্চাটির কাছে যায় দেখতে পায় বাচ্চাটির শরীরে তো বোম লাগানো। বেন যখন ওই বাচ্চাটিকে দেখে তখন ওর মনে পড়ে যায় এই বাচ্চাটি ওকে সেই ফুলের তোড়াটি দিয়েছিল, যে ফুলটা ও ডক্টর পেইকে দিয়ে দিয়েছিল। বেন এটা দেখে বাচ্চাটির কাছে যায় এবং ওকে আরেকটি ফুল উপহার দেয়। বেন বলে তুমি চিন্তা করো না, তোমাকে ঠিক আমরা এখান থেকে বাঁচিয়ে নেব। এরপর বাচ্চাটিকে নিয়ে জ্যান একটি সেফ জায়গায় যায় বোম ডিফিউজ করার জন্য। ততক্ষণে সেখানে সং চলে এসেছিল। তবে পাশে আরেকটি বোম ব্লাস্ট হয়, যার কারণে জ্যান আর কোনো রিস্ক নিতে চাচ্ছিল না। বাচ্চাটির গা থেকে বোম খুলে বাচ্চাটিকে অন্যদের কাছে দিয়ে দেয় এবং নিজেই সেখানে বোম ডিফিউজ করার জন্য থেকে যায়। ওই বোমের টাইমার অন হয়ে গিয়েছিল। মাত্র 30 সেকেন্ড ছিল জ্যানের হাতে। সং গুনতে শুরু করে। একে একে 30 সেকেন্ড শেষ হয়ে যায়। সং তাড়াতাড়ি চিৎকার করে জ্যানকে সেখান থেকে বেরিয়ে আসতে বলে। তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। ওই বোমটি ব্লাস্ট হয়ে যায়। সবাই মনে করতে থাকে জ্যানের হয়তো কিছু হয়ে গিয়েছে এবং জ্যানকে খুঁজতে থাকে। তবে লাকিলি জ্যান বেঁচে গিয়েছিল। সং এরপর জ্যানের কাছে আসে এবং ওকে পানি খেতে দেয়। সং বলে আমি তোমার মতো স্বার্থহীন মানুষ এই পৃথিবীতে একটাও দেখিনি। জ্যান বলে এরকম ভাবে বলো না, এটা আমার দায়িত্ব ছিল। বেন আসে ওই বাচ্চাটির কাছে এবং ওকে একটি স্টার গিফট করে। তবে তখন সেখানে বাই আসে। মূলত এই স্টারটি ছিল বাইয়ের, যেটা কিনা বেন চুরি করেছিল। বাই আবারও ওকে চোর বলে কথা শোনায়। তবে এতে বেনের কিছু যায় আসে না। জ্যানের লাল কালারের ওই ব্রেসলেটটা ছিঁড়ে গিয়েছিল, যেটাতে জ্যানের মন খারাপ হয়ে যায়। সং বলে চিন্তা করো না, আমি তোমাকে নতুন একটা কিনে দেবো। জ্যান বলে আচ্ছা ঠিক আছে। এটা বলে ও সঙের হাত ধরে। সং এতে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। জ্যান বলে তোমার হাত তো অনেক বেশি চিকন। সং বলে আমার হাত চিকন না, বরং তোমার আঙুলগুলো অনেক লম্বা, এই কারণে তোমার কাছে এটা মনে হচ্ছে। এরপর জ্যান সেখানে সঙ্গে একটা আপেল গিফট করে এবং চলে যায়। আপেলটি পেয়ে সং অনেক বেশি খুশি হয়েছিল। রাতের বেলা সং এবং বাই একসাথে একটি বারে যায় এবং একসাথে ড্রিঙ্ক করতে থাকে। তখন সেখানে বেন আসে। বেন সেখানে আসলে বাইয়ের অনেকটা রাগ হয়। সং বেনকে জিজ্ঞাসা করে তুমি আবার বাইয়ের সাথে কি করেছো, যার কারণে ও তোমার উপরে রেগে আছে। বেন বলতে শুরু করে আমি ওর খেলনা থেকে একটি স্টার চুরি করেছিলাম, এই কারণে রেগে আছে বাচ্চাদের মতো। যেটা শুনে বাইয়ের তো আরও বেশি রাগ হয় যে বেন ওকে বাচ্চা বলছে। তখন ও বেনকে ডক্টর পেইকে দেখায়, যেটা দেখে বেন তখন ডক্টর পেইয়ের সাথে ফ্লার্ট করতে চলে যায়। হঠাৎ করে সং সেখানে জিয়াং এবং জ্যানকে দেখতে পায়। যখন ও সেখানে যায় ততক্ষণে ওরা ওখান থেকে চলে গিয়েছিল। তবে যখন সং পিছনে ফেরে সেখানে জ্যানকে দেখতে পায়। জ্যানকে দেখে আবারও ব্লাশ করতে শুরু করে সং। জ্যান এটা দেখে হাসে এবং ওর সাথে বসে সেখানে ড্রিঙ্ক করতে থাকে। সঙের কাছে বিষয়টা অনেক বেশি ভালো লাগে এবং এখানে সবাইকে নাচতে দেখে সঙেরও নাচতে ইচ্ছা করে। জ্যান জিজ্ঞাসা করে তুমি কি নাচতে চাও? তবে সং বলে না না, আমি তো নাচতে পারি না, একবার যদি নাচ শুরু করে দিই তাহলে সবকিছু ভাঙচুর হয়ে যাবে। এটা বলে হাসতে থাকে। জ্যানের পর সংকে বাইরে নিয়ে আসে এবং বলে এখানে কেউ নেই, তুমি চাইলে এখানে আমরা ডান্স করতে পারি। সং এটাতে অনেক খুশি হয় এবং রাজিও হয়। এরপর ওরা দুজন একসাথে নাচতে থাকে। এদিকে আমরা বেনকে দেখতে পাই যে একটি মেয়েকে একটি চাবি ফেরত দেয়। মেয়েটি এতে বেনকে জড়িয়ে ধরে। দূর থেকে ডক্টর পেই এটা দেখতে পায়। এরপর বেন যখন পেয়ের কাছে আসে, পেয়ে অনেকটা রেগে ওর দিকে ড্রিঙ্ক ছুঁড়ে মেরে সেখান থেকে চলে যায়। বেন বুঝতে পারে না ও আসলে করেছেটা কি। মূলত বেন তো ওই মেয়েটাকে চিনতই না, আসলে মেয়েটির চাবি পড়ে গিয়েছিল, তাই বেন ওকে ওটা ফেরত দিয়েছিল। এদিকে দেখানো হয় জ্যান সংকে ওর হোটেল অব্দি পৌঁছে দেয়। তখন সেখানে ড্রাঙ্ক অবস্থায় দুটি ছেলে যাচ্ছিল। একটু হলেই ওরা সঙ্গের সাথে ধাক্কা খেত। তবে সময় মতো জ্যান সংকে বাঁচিয়ে নেয়। জ্যান সংকে জিজ্ঞাসা করে যে সং এখানে আর কতদিন আছে। সং বলে সেটাও নিজেও জানে না, তবে এত তাড়াতাড়িও কখনোই যাবে না, কেননা এখানে ওর অনেকগুলো কাজ রয়েছে। যেটা শুনে জ্যান অনেকটা খুশি হয়। এরপর সং জ্যানকে বাই বলে এবং জ্যান সেখান থেকে চলে যায়। তবে সং যখন হোটেলে আসে তখন সেখানে সেনবেইকে দেখতে পায়।
সেনবেই সংকে বলে এখন এখান থেকে চলে যাওয়ার জন্য, কেননা সেনবেই এখন এখানে চলে এসেছে, তাই এখানে সঙের আর কোনো প্রয়োজন নেই। সং বলে এখনও এখানে ওর অনেকগুলো কাজ রয়েছে, তাই সং এখান থেকে কোথাও যাবে না যতক্ষণ না ওর নিজের কাজ শেষ হচ্ছে। এটা বলেই সং সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা সেনবেই যায় জ্যানের সাথে দেখা করতে এবং বলে সং বেশি দিন আর এখানে নেই, এবার থেকে আমি এখানে সঙের হয়ে কাজ করব, তুমি আমাকে গাইড করবে তো? তবে এর উত্তরে জ্যান কিছুই বলে না এবং বলে আমার অনেকগুলো কাজ রয়েছে, তোমার সাথে আমি পরে কথা বলবো। এটা বলে জ্যান সেখান থেকে চলে যায়। এরপর আমরা বাই এবং সংকে দেখতে পাই যারা একটি এতিমখানা এসেছিল বাচ্চাদের জন্য খাবার নিয়ে। তখন সেখানে সেনবেইকে দেখানো হয় যে এতিমখানার যে মালিক ছিল তার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছিল, তবে সে একদম নিষেধ করে দেয়। কিন্তু সে যখন সেখানে সঙ্গে দেখে তখন সঙ্গে জড়িয়ে ধরে। এটা দেখে সেনবেইয়ের খারাপ লাগে। সঙ্গে রান্না খাবারগুলো সেখানে থাকা বাচ্চাগুলো নিচ্ছিল। এটা দেখে সেনবেই মনে করে ওরও কিছু দেওয়া উচিত, তাই তখন ওই মালিককে ও কিছু টাকা দেয় এবং বলে ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হতে। তবে মহিলাটি ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয় না। এটা দেখে সেনবেইয়ের আরও খারাপ লাগে এবং সঙ্গের উপরে রাগও হয়। সং সেখানে এসে বলে টাকার উপরে কোনো কিছু নির্ভর করে না, নির্ভর করে তাদের মুডের উপরে। তুমি চাইলেই তাদের মন টাকা দিয়ে জয় করতে পারবে না। এটাতে সেনবেই অনেকটা রেগে যায় এবং হোটেলে এসে জামা কাপড় গুছাতে শুরু করে এখান থেকে চলে যাবে বলে। তবে পরক্ষণে ভাবে ও এত সহজে সঙ্গের কাছে কিছুতেই হেরে যাবে না, তাই ওখান থেকে কোথাও যাবে না। এরপর আমরা বেনকে দেখতে পাই যে হঠাৎ করে রাস্তায় রিনাকে দেখে। রিনার সাথে সিয়া এবং জোরও ছিল। এটা দেখে তাড়াতাড়ি বেন ওদেরকে গাড়িতে তুলে নেয় এবং সিয়াকে নিয়ে হসপিটালে আসে, যেখানে পেই রিনার ট্রিটমেন্ট করে এবং একটি প্রেসক্রিপশন নিয়ে বাইরে এসে বেনকে বলে এই ওষুধগুলো নিয়ে আসতে। সাথে পেই বেনের কাছে ক্ষমা চায় ওই দিনের ব্যবহারের জন্য, কারণ পেই জানতে পেরেছে ওই মেয়েটির সাথে বেনের কোনো সম্পর্ক নেই। বেন বলে এখন যখন তুমি এটা জানতে পেরেছো তাহলে আমার সাথে ডেটে যাবে? পেই বলে আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যায় আমি ফ্রি আছি। বেন এটাতে অনেক খুশি হয়। এরপর আমরা দেখতে পাই সং এসেছিল জ্যানের সাথে দেখা করতে। জ্যান ওকে এখানে দেখে অনেকটা খুশি হয়ে যায়। তখন সেখানে বেন আসে। বেন সিয়া এবং জোরোর বিষয়ে সবকিছু সংকে বলে, যেটাতে সং এবার কথা না বাড়িয়ে জোরো এবং সিয়াকে দেখার জন্য বেরিয়ে পড়ে।